সিনিয়র অ্যাডভোকেট আছেন ওখানে। সো আমরা এরকম কোনো আইনগত থাকলে আমরা সেগুলো ওনাদের পরামর্শ নেই। সো ওনাদের কাছে এটা তুলে ধরার পরে ওনারা বেশ কিছু স্টাডি করে ওনারা একটা পর্যালোচনা ফলাফল দিয়েছেন। সেই ফলাফলটা আমি আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেকেছি। তোমাদের অনেক ধন্যবাদ আসার জন্য। ওনাদের অনেক পর্যবেক্ষণ আছে। ওনারা যেটা মূলত বলেছেন সেটা হলো দুটো ক্যাটাগরির ব্যাপারে ওনারা বলেছেন। একটা হলো ডিন এবং প্রভোস্ট ক্যাটাগরিতে যারা নির্বাচিত, ওনারা বলেছেন যেহেতু তারা ডিন এবং প্রভোস্ট থেকে পদত্যাগ করেছেন, কারণ এই পদগুলো রাখা হয় যে প্রতিনিধিত্বশীল হিসেবে, যে উনি ডিনদের প্রতিনিধিত্ব করছেন, উনি প্রভোস্টদের প্রতিনিধিত্ব করছেন। যেহেতু ওনারা পদত্যাগ করেছেন, কাজে উনি এখন আর সিন্ডিকেটে কারো প্রতিনিধিত্ব করার সুযোগ নাই ওনার, যেহেতু উনি এখন ডিনও নেই, সিন্ডিকেটও নেই। কাজেই আইনত ওনাকে আর সিন্ডিকেট সদস্য হিসেবে সভায় আহ্বান না করলেও চলবে। ওনারা শব্দটা বলেছেন ইনএলিজিবল টু সিট ইন সিন্ডিকেট মিটিং বিকজ দে ডোন্ট রিপ্রেজেন্ট ডিনস অ্যান্ড প্রভোস্টস। ইনএলিজিবল বলেছেন, ঠিক আছে, এটা বলেছেন। কাজেই ওনারা ইনএলিজিবল ডিন ক্যাটাগরি এবং সিন্ডিকেট ক্যাটাগরি যা নির্বাচিত হয়ে আসছেন, প্রভোস্ট ক্যাটাগরিতে। দ্বিতীয় ইস্যু আসছে যারা শিক্ষক প্রতিনিধি আসেন, বিশেষ করে প্রভাষক ক্যাটাগরি, সহকারী অধ্যাপক ক্যাটাগরি, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি এবং অধ্যাপক ক্যাটাগরি। এই চারটা ক্যাটাগরির ব্যাপারে ওনারা একই মত দিয়েছেন। যিনি প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আসছেন তিনি এই মুহূর্তে যদি প্রভাষক না থাকেন, কারণ স্পিরিটটা হলো যে উনি প্রভাষকদের প্রতিনিধিত্ব করবেন, কাজেই তিনি যেহেতু আর প্রভাষক নেই, যিনি সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আসেন উনি যেহেতু সহকারী অধ্যাপক নেই, অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটাগরি যিনি আসছেন উনি যেহেতু অ্যাসোসিয়েট প্রফেসর নেই, কাজেই তারাও এখন আর প্রতিনিধি নেই, কারণ ওনারা ওই পদে নেই। কাজেই প্রভাষক ক্যাটাগরি, সহকারী অধ্যাপক ক্যাটাগরি, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি তারা সিন্ডিকেট সভায় বসার জন্য ইনএলিজিবল বিকজ দে নো মোর রিপ্রেজেন্ট দ্য টিচার্স অফ দোজ ক্যাটাগরি। ঠিক আছে, সো ওখানে গেল দুজন, এখানে তিনজন, পাঁচজন। এখন এখানে অধ্যাপক ক্যাটাগরিতে একজন আছেন, যেহেতু উনি এখনো অধ্যাপক এবং উনি অধ্যাপক ক্যাটাগরি প্রতিনিধিত্ব করছেন, কাজেই উনি এলিজিবল মিটিংয়ে সিন্ডিকেট মেম্বার হিসেবে। কাজেই according to the recommendation of this law review committee, 5 members, those who don't represent till now as their category, in which category they are elected, so they are ineligible to sit in syndicate meetings. This is the summary of the report they send us. ঠিক আছে, এই হলো। এবং বিশ্ববিদ্যালয় সঙ্গত কারণেই আগামী সিন্ডিকেট মিটিংয়ে যেহেতু তারা ইনএলিজিবল, তাদের আমন্ত্রণ না জানানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, এনিথিং আপনাদের কোশ্চেন থাকলে একজন স্যারকে জিজ্ঞেস করতে পারেন। না, সেটার সুযোগ নাই। ও, এখানে আরেকটা কথা বলা হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে বলা হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ। বলা হয়েছে ওনারা ইনএলিজিবল হওয়ার পরে যে ভ্যাকুয়াম হবে তাতে একেবারে ক্যাটাগরিক্যালি উল্লেখ করে ধারা বলা হয়েছে, তাতে সিন্ডিকেটের মিটিংয়ের কোনো আইনগত ক্ষতি হবে না, মানে বাধা নাই। আমি বলছি না, কোরাম হয়, 5 জন বাদ গেলেও কোরাম হয়, কোরাম অসুবিধা নাই। আর্টিকেল 55-এ যেটা বলা আছে আমাদের ধারায়, সেখানে এই পদে ওনারা না ইনএলিজিবল হওয়ার পরেও সিন্ডিকেট সভার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো তুমি যে প্রশ্ন করেছো, ওনারা যেহেতু নির্বাচিত, কাজে পরবর্তীতে নির্বাচিত হয়ে কাউকে আসতে হবে, অন্য কোনোভাবে এই পদে কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। সুযোগ আছে, সেটা অন্য আলোচনা। ডেফিনেটলি সিন্ডিকেট নির্বাচন বা অন্যান্য নির্বাচন হয়তো হবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তো প্রশাসন চিন্তা ভাবনা করবে।
না, সেটা তো অধ্যাদেশ পরিবর্তনের প্রশ্ন আছে। সেটা যদি, কারণ এই অধ্যাদেশ পরিবর্তন হতে হলে সিনেটে আলোচনা হতে হয়, এটা একটা পদ্ধতিগত বিষয় আছে। তো যদি সিনেটে তো এখন অসম্পূর্ণ, অমীমাংসিত, অনেক সিন্ডিকেটের মতোই অনেক প্রশ্ন থাকবে ওটা নিয়ে। কাজেই সেটা ওইটা যখন গঠন হবে তখন ওই আলোচনা আমরা ওখানে করতে পারবো। ওই প্রস্তাবনা আসলে তখন হয়তো ওখানে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ সিনেট থেকে প্রস্তাব আসলে, কারণ এটা আবার সিনেট প্রস্তাব দিলেই হবে না, এই অধ্যাদেশ আবার পার্লামেন্টও যেতে হবে অনেক, এক্স্যাক্টলি। বাট ওই আলোচনাটা ওখানে আসবে। তো সিনেট যখন নতুন করে আবার হবে তখন হয়তো ওই আলোচনা আমরা ওখানে করতে পারবো। বা এখন যে কম্পোজিশন আছে সিনেটের, সেই কম্পোজিশনেও যদি কখনো বসতে হয় সিনেটে, তখন ওই আলোচনা যদি আসে তখন সেখানে প্রস্তাব আকারে হয়তো যেতে পারে আর কি। অবশ্যই আছে। সেক্ষেত্রে ওরকম মতামত আসলে আমরা তখন আবার এইরকম মতামত চাইবো ল রিভিউয়ারদের কাছে, তখন আমরা আবার হয়তো তোমাদের ডেকে কথা বলবো। আর কিছু? আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছি যেটা। আই ডু এগ্রি উইথ ইউ, কারণ আমরা তো তখনও ক্যাম্পাসেই ছিলাম। মানে জুলাই বিপ্লবের মধ্যে এবং তার আগেও শিক্ষকদের একটা কর্মসূচি ছিল, তোমরা জানো। এবং জুলাই বিপ্লবের সময় এবং তারপরে যে ক্যাম্পাস এসছে, সেই ক্যাম্পাসে বহুদিন কোনো অভিভাবক ছিল না। এবং এই ক্যাম্পাসে যে যেরকম পেরেছে সেই রকম তার নিজস্ব ব্যবস্থাপনায় ঘোরাঘুরি করেছে, বসেছে, উঠেছে। তো সেই যে ধারাবাহিকতা শুরু হয়েছে, সেইটা ক্লিন করতে আমরা এখনো হিমশিম খাচ্ছি। সো আমরা প্রতিদিন ক্লিন করছি এবং আমরা ধীরে ধীরে কঠোর হচ্ছি। এবং আজকে তোমাদের একটা বার্তা দিয়ে রাখি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিং ছিল ওনার অফিসে, আমি ওখানে ছিলাম। আমরা 4টা কাজ, আমার প্রস্তাব অনুযায়ী একটা কাজ হয়েছে, সেটা হলো সেখানে আমরা এই সোহরাওয়ার্দীর ব্যাপারে বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, বলেছেন যে যেভাবে বলেছেন এইটা যেন ফার্দার আর না হয়, ইউ ডু ইট নিডফুল, ইনক্লুডিং দ্য ডিএমপি কমিশনার। আরেকটা প্রস্তাব দিয়েছি যে 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এই 4 দিন, কারণ এই 4 দিনের আইন শৃঙ্খলা নিয়ে মিটিংটা ছিল। এই 4 দিন টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এবং সাথে সাথে আমি এই প্রস্তাব দেওয়ার পরে সাথে সাথে যোগাযোগ উপদেষ্টা, যোগাযোগ সচিব এবং 16ই ডিসেম্বর, এটা ল অ্যান্ড অর্ডার মেইনটেনেন্সের জন্য, কারণ এখানে ইন্টারনাল ইনভেশনের কারণে ক্রাউড হয়, দ্যাট বিকামস বিয়ন্ড কন্ট্রোল অফ ল মেইনটেনেন্স, কারণ আমরা এদের চিনি না। তো এটা সারা দেশে ল অ্যান্ড অর্ডার নিয়েই মিটিংটা ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অংশ ছিল, অ্যান্ড আই থ্যাংক দেম টু গিভ ইট এ প্রায়োরিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তো আমি বলেছি যে আমাদের জন্য আমরা একেবারে 6টা পয়েন্ট বন্ধ করে দিতে পারবো, কিন্তু আকাশ থেকে উঠে এসে যে প্রতি 10 মিনিট পরে 500-600 মানুষ নামে, একে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। দেন আই প্রপোজ যে 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই 4 দিন মেট্রো স্টেশন, টিএসসি মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ থাকার জন্য আমি প্রস্তাব করেছি। এবং ওই মিটিং থেকেই সাথে সাথে যোগাযোগ উপদেষ্টা, যোগাযোগ সচিব এবং মেট্রোর এমডি, মেট্রোর কি বলে তাকে, না মেট্রোর ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ এমডি, তাকে ফোন করে বলা হয়েছে যে এই 4 দিন যেন বন্ধ থাকে। অ্যাজ পার্ট অফ ফর্মালিটিস আমাকে সরাসরি বলছেন যে আপনি সচিবকে একটা চিঠি দিবেন আর আমাকে একটা অনুলিপি দিবেন। চিঠিটা আজকে আমি স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি। সো আমরা এই যে জুলাই বিপ্লবের পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটু অভিভাবকন ছিল, তার কারণে যে অব্যবস্থাপনা ব্যাপকভাবে হয়েছে, সেইটা আমরা শিক্ষার্থীদের সহায়তাই আমরা এটা করতে পারি। শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা আছে আর আমরাও এটা চাই, কাজেই আমাদের যৌথ চাওয়ার কারণে এটা আমরা ধীরে ধীরে আমরা কঠোর হচ্ছি। কারণ আমরা হঠাৎ করে কঠোর হচ্ছি না, নানান কারণ আছে, আমরা ধীরে ধীরে কঠোর হচ্ছি। আশা করি তোমরা আগামী দিনগুলোতে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখতে পাবে।
এটাও আমাদের নজরে এসছে, এটা আমাদের নজরে এসছে, এটা নজরে এসছে, কিন্তু ওইটা বেরিয়ে যাবে, ওটাও থাকবে না, ওইটা এবং টি ওই যে চা বিক্রি করে ওইটাও থাকবে না। আমরা হার্ডলাইনে যাচ্ছি একটু ধীরে ধীরে, সঙ্গত কারণ আগামী এক সপ্তাহের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে আশা করি। আমার একটা কথা হচ্ছে স্যার, আমরা মোটামুটি প্রায় আপনারা আসার পর থেকে আমরা বিভিন্ন বিষয়ে নানা সময়ে নানা জায়গায় আপনাদেরকে বলছি, বিশেষ করে আমি রয়েছে অনেকবার সেটা বললাম। আপনারা যেটা বলে যে ধীরে ধীরে আপনারা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন, আর আমাদের চোখে মনে হচ্ছে ধীরে ধীরে দোকান শুধু বাড়তেছে। টিএসসি তে আমি যখন প্রক্টর হই তখন দোকান ছিল কয়টা? 32টা, সেখানে এখন 11টা দোকান আছে। মানে টিএসসি মানে ওই যে পায়রা চত্বরে দোকানগুলো ছিল এর আগেও ছিল স্যার, এবং আমরা যদি হচ্ছে আমরা 11টার বেশি এখন নাই স্যার, সেগুলো ছিল স্যার, কিন্তু এর বাইরে আমরা কিন্তু ওই দোকান বন্ধ না আপনাকে বলতেছি না, অনেক মানুষ আসে, কিন্তু এর বাইরে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা চিন্তা করে দেখি সেখানে হিউজ পরিমাণ দোকান আছে, ভাসমান, স্থায়ী না নিশ্চয়ই ভাসমান। এবং স্যার আপনি যেটা বললেন যে আপনারা হিমশিম খাচ্ছেন, আমি তো মনে করি এখানে হিমশিম খাওয়ার কোনো কিছু নাই। না, হিমশিম খাচ্ছি বলছি, আমরা ধীরে ধীরে যাচ্ছি। শিক্ষার্থীরা যাচ্ছে, শিক্ষকরা সহায়তা করতে, সেখানে আপনি হুট করে দোকান বন্ধ করে দিবেন, পরে কি আসে সেটা আপনারা দেখবেন, আমরা সবাই মিলে দেখবেন। শিক্ষার্থীরা আপনাদের যেখানে পাশে আছে সেখানে সমান দরকার নাই, সেটা ভাসমান দোকান আপনারা হুট করে বলবেন কালকে থেকে দোকান থাকবে না, পরে থেকে কে দোকানে এসে বসে না, ভাসমান দোকান প্রতিদিনই এদের উঠায়, হ্যাঁ আবার বসে, তাড়ানো হয় আবার বসে। লং লাস্টিং হচ্ছে না স্যার। 18 জনের সময় স্যার 300 দোকান ছিল স্যার, উনি একবারে উঠাই দিয়েছেন, একটা দোকান বুঝতে পারেনি। এটা কেন সম্ভব ছিল? এখন তো শিক্ষার্থীরা চাচ্ছে যে এটা থাকবে স্যার। এখানে এই দোকান আমি বলি স্যার, এই ভাসমান এই লোকগুলো তো আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাই এই বিশ্ববিদ্যালয় আপনি কেমন নিয়ন্ত্রণ করবেন? এর মানে এই কয়েকটা তাদের কোনো কিছু নাই, তাদের কাছে আপনারা মানে ওয়ান কাইন্ড অফ জিম্মি যে আপনারা তারা এসে বসে আছে, শিক্ষার্থীর নিরাপত্তা সেখানে আপনারা কেমন দেবেন? স্যার এখানে আরেকটা বিষয় আমি সংযুক্ত করতে চাই, ওটা হলো আপনার অফিসের একজন হারুন নামে একজন আছেন, তিনি নাকি বিভিন্ন দোকান নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে শহীদ মিনারের ওইদিকে। তাছাড়াও প্রক্টোরিয়াল টিম থেকে শুরু করে আপনার অফিসের বিভিন্ন বেশ কয়েকজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, সে নাকি সবাইকে ধমকের ওপর রাখে, মানে সব সময় সাপ্রেস করার চেষ্টা করে যে তার উপরে কোনো কথা বলা যাবে না। আপনার কাছে কি কোনো ডকুমেন্টস আছে যে এখন ধরুন আমরা যদি ওনাকে জিজ্ঞেস করি তাহলে তো আমাদের কি কথা বলতে হবে উইথ এভিডেন্স? স্যার এখন যারা আমাকে বলেছে, আমি এর আগেও মনে করেন এই প্রক্টোরিয়াল মোবাইল টিম নিয়ে একটা না 18টা নিউজ করছি, সিরিজ নিউজ। এরপরে শামীম নামে একজনের হলো চাকরিচ্যুত হয়েছে আর কি, সেম হচ্ছে শামীম স্টাইলে এখানে কিছুটা সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনার কথা কিন্তু ওই যে আমরা যেটা আই ডু আন্ডারস্ট্যান্ড, আমরা এটা নিয়ে ইনফরমালি বা ইন পারসন অনেক কথা হয়। আমরা আজকে এই ইস্যু নিয়ে যদি কারো থাকে আমরা এটা নিয়ে কথা বলবো ওয়ান টু ওয়ান। হ্যাঁ না, আমরা এই সিন্ডিকেট ইস্যু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এইটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। হ্যাঁ, মোবাইল টিম যে দোকানগুলো তুলে দেবে, বিশেষ করে মোবাইল টিমের তো কাজগুলো মাঠে করে, ওই জায়গায় নাকি তার একটা নিয়ন্ত্রণ। আচ্ছা, আমি এটা শুনলাম, আমি এটা যদি স্যার যেটা বলেন যদি এভিডেন্স আমাদের জন্য সহজ হয়, সব সময় নাকি তটস্থ থাকে, এবং সে নাকি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, খুব সম্ভবত বিএনপির সাথে সম্পৃক্ত কোন একটা ওয়ার্ডের দায়িত্বে এই রাজনৈতিক প্রভাবটা খাটানোর আমরা সেটা দেখব। বাট ইফ ইউ হ্যাভ রিকোয়েস্ট আমার জন্য সহজ হবে। আমরা একটু সিন্ডিকেট ইস্যুতে থাকি, যদি কারো কোনো প্রশ্ন থাকে। না না, তারা যেহেতু ধরেন যিনি লেকচারার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তিনি পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, কাজেই উনি তো আর লেকচারারদের প্রতিনিধিত্ব করার জায়গায় নাই। সেইটা হলো আইনগত ব্যাখ্যা ওনাদের, যেহেতু কারণ এখানে আমাদের আইনে বলা আছে যে প্রতিনিধি হবেন, লেকচারার ক্যাটাগরিতে উনি নির্বাচিত হয়েছেন লেকচারারদের কথা বলার জন্য। সো উনি আর লেকচারার নাই, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছেন, কাজেই উনি আর সিন্ডিকেটে থাকতে পারেন না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেও তাই, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নির্বাচিত হয়েছেন, উনি পদোন্নতি পেয়ে অ্যাসোসিয়েট হয়ে গেছেন, কাজেই উনি যখন মিটিংয়ে বসবেন উনি অ্যাসোসিয়েট প্রফেসর রিপ্রেজেন্ট করছেন না, কাজেই উনি ইনএলিজিবল। এইরকম তিনটে ক্যাটাগরি এখানে আমাদের এখানে যারা আছেন, তারা যিনি লেকচার ক্যাটাগরিতে উনিও পদোন্নতি পেয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি পদোন্নতি, অ্যাসোসিয়েটে যিনি ছিলেন প্রতিনিধি উনিও পদোন্নতি পেয়ে প্রফেসর হয়েছেন, কাজেই ওনারা প্রতিনিধি, কারণ এখানে বলা হয়েছে আইনে ওনারা প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ,
ওই পদের কাজে উনি যেহেতু ওই পদে আর নেই, মানে পদে নেই মানে শিক্ষক আছেন কিন্তু লেকচারার নেই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই, অ্যাসোসিয়েট প্রফেসর নেই, সেই জন্য উনি আর এলিজিবল না। এটা হলো ওনাদের ব্যাখ্যা এবং সেটা নিয়ে আমরা এগিয়ে যাব সামনে। সক্রিয় সদস্য থাকবে মূলত 5 জন না, প্রফেসর থাকার পরে 5 জন কমে যাবে, ডিন প্রভোস্ট ক্যাটাগরি আর এইটা 3টে 5 জন কমে যাবে, 5 জন কমে যাবে, ঠিক আছে? 13 জন থাকবে, ঠিক আছে? তিনি যাচ্ছেন না, কারণ উনি তো অধ্যাপক হিসেবে নির্বাচিত, অধ্যাপকই আছেন। এলিগেশন মানে বিশ্ববিদ্যালয়ের যে বিধি সেখানে কিছু করে না, কিন্তু অন্য যদি কোনো এলিগেশন থাকে, কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন, মানে ক্রিমিনাল অফেন্সে অভিযুক্ত হন, সেক্ষেত্রে আমরা আবার আইনজীবীদের মতামত চাইবে, ওনারা যখন মতামত দেবেন আমরা এটা বিবেচনায় নেব। 13 জনই থাকছে। তারা হলেন আমাদের সাবেক ডিন আইন অনুষদের প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উনি এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন, আইন বিভাগের বর্তমান চেয়ারম্যান। তারপরে আছেন ডক্টর নাইম আহমেদ, উনি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন মোহাম্মদ ইমাম হোসেন, উনি ব্যারিস্টার অ্যান্ড অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমরা আশা করি আমরা সামনে একটা ভালো সিন্ডিকেট মিটিং করতে পারবো এবং তোমাদের মাধ্যমে বার্তাটা সব জায়গায় যাবে আশা করি। ক্যাটাগরিটা বলি, যেমন আমার এখানে দেখছি ডিন ক্যাটাগরিতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন। প্রভোস্ট ক্যাটাগরিতে আছেন অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান, উনি প্রভোস্ট ছিলেন হাজী মোহাম্মদ মহসিন হলের। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ আহসান, লোক প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ছিলেন। সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ছিলেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, উনি বর্তমানে সহযোগী অধ্যাপক তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগ। লেকচারার ক্যাটাগরিতে ছিলেন মিসেস মাহিন মহিদ, উনি বর্তমানে সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। ঠিক আছে, মিসেস মাহিন মহিদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মহিদ। আমরা তাহলে এইটা শেষ করে তারপরে আমরা ইনফরমাল অন্য আলোচনা করি। হ্যাঁ, ডাকসুর নির্বাচন আমরা মানে না, এটা তাহলে এটা বলেই শেষ করব, কারণ এটা নিয়ে আর কারো আলোচনা নাই। ঠিক আছে, প্রশ্ন ভাই, থ্যাংক ইউ। তাহলে এটি আমরা বলে শেষ করি। আমরা দ্রুত ডাকসু নির্বাচন দিতে চাই, কারণ হলো শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে প্রশাসনের জন্য অসুবিধা হয়, কারণ আমাদের কথা বলতে হয় শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরাও যাতে তাদের প্রতিনিধি নিয়ে আমাদের সাথে আসতে পারেন। এবং ডাকসু হলো একমাত্র ফর্মাল একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের বৈধ প্রতিনিধি পাঠিয়ে রাখেন এবং তারা প্রশাসনের বিভিন্ন বডিতেও তাদের প্রতিনিধিত্ব থাকে। এবং এটা হলো একটি সুস্থ প্রশাসনিক এবং শিক্ষার্থীদের সাথে প্রশাসনের একটি যোগাযোগের একটা আদর্শ মাধ্যম। কাজে আমরা চাই দ্রুত ডাকসু নির্বাচন হয়ে যাক। স্যার, ডেইলি স্টারের রিপোর্টে আমরা একটা দেখলাম যে আপনাকে কোট করে যে আর্লি ফেব্রুয়ারি অথবা এট দি এন্ড অফ জানুয়ারি, ওরকম আমরা ভাবছি, কারণ আমাদের এই মাথায় ভাবনাটা না থাকলে এর আগের কাজগুলো আমরা কোন কাজ কতদিনে গোছাবো এইটা তো আমরা এটা একটা থাকতে হবে। কাজে আমরা এর জন্য এটা একটা ভেবেছি যে এন্ড অফ জানুয়ারি করতে পারলে খুব ভালো, না হলে উইদিন ফেব্রুয়ারি মিড অফ, এরকম ভাবছি। নতুন মানে হলো 24-25 ওদের জন্য, অপেক্ষার জন্য না, কারণ কিছু কাজ তো করতে হবে। কারণ তোমরা জানো আমাদের একটা কমিটি কাজ করছে, বিচারপতি মতিনুদ্দিন ওনার নেতৃত্বে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার ধরনটা কেমন হবে এটা নিয়ে। সো ডাকসুটাও তাদের ম্যান্ডেটের মধ্যে আছে, কারণ দুটো একটার সাথে আর একটা জড়িত। সো সেই জন্য ওনাদেরকেও আমরা এই
মতামতটা দিয়েছি যে আপনারা একটু দ্রুত যদি কাজটা শেষ করেন তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কারণ আমরা যখনই আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে যখন বসেছি, তাদের তরফ থেকে ডাকসু নিয়ে অনেক কিছু মতামত এসছে। যদি সেখানেও যদি সংস্কার আনতে হয়, সেজন্য শিক্ষার্থীদের মতামত দরকার। সেজন্য ওনারাও খুব দ্রুত আজকে বসছেন শিক্ষার্থীদের সাথে, 10 তারিখে বসবেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে, তারপরে বসবেন ডাকসু টিএসসি কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে, তারপরে হয়তো বসবেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে, তারপরে হয়তো তোমাদের সাথে বসবেন। এরকম বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে বসে ওনারা একটা আমাদের গাইডলাইন দিবেন, মতামত দিবেন। সেই গাইডলাইনগুলো নিয়ে ইফ উই থিঙ্ক অ্যাবাউট ডাকসু, তখন আমরা হয়তো ওই সামারাইজ মতামতগুলো নিয়ে হয়তো আবার তোমাদের সাথে বসবো, দেন উইল ফাইনালাইজ। ওখানে আসছে যে ভাইস চ্যান্সেলর ডাকসুতে থাকতে পারবেন না, এরকম মতামত আসছে, অনেক মতামত আসছে। আমাদের ছাত্রনেতাদের সাথে বসছি, তোমাদের কাছ থেকে বিভিন্নভাবে এসছে, আরও গঠনতন্ত্র নিয়ে অনেক মতামত আসছে। সেই সুপারিশগুলো ওনাদের কাছে আসুক। সক্রিয় রাজনীতি করে বা দলীয় ব্যানার ব্যবহার করতে পারবে কিনা, ডাকসুতে ছবি ব্যবহার করতে পারবে কিনা, স্লোগান ব্যবহার করতে, অনেক আলোচনা আছে। তো সেই জন্য ওই রাজনীতি নিয়ে আলোচনা আর ডাকসুর এটা একটা আলোচনা বাদ দিয়ে করা যায় না। ফর দ্যাট রিজন আমরা আমাদের ভাবনাটাকে স্পষ্ট করেছি, যাতে করে প্রস্তুতিটা আমরা ওইভাবে নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ওদের কিছু খাওয়াবা না, ওরা আসছে। বলো। আমাদের একটি মানে আমরা শিক্ষার্থীদের ব্যাপারে সবসময় থ্যাঙ্কফুল, কারণ আমরা দেখেছি যখন বর্তমান তোমার একটা কি জানি প্রশ্ন ছিল, নিরাপত্তা। আচ্ছা, যেটা বলছিলাম, মানে আমরা খুব আশাবাদী, কারণ আমরা যখন উপাচার্য মহোদয় যোগদান করেন, আমি যোগদান করি, আমরা দেখেছি হলে হলে যখন গেছি যে স্টুডেন্টরা নিজেরাই আমরা খুব ইয়েতে ছিলাম যে প্রভোস্ট নাই, হাউস টিউটর নাই, এখানে নিশ্চয়ই একটা ক্যাওটি কিছু হবে, কিন্তু এখানে স্টুডেন্টরা নিজেরাই গোছগাছ করে নিজেদের মতো করে সব ম্যানেজ করেছে। সো আমরা আশাবাদী, এবং আমরা যে কাজগুলো করছি এটা স্টুডেন্টদের উপর ভরসা করেই। স্টুডেন্টরা নিরাপত্তার ব্যাপারে নিজেরা যথেষ্ট ওয়াকিবহাল, এবং আমরা তাদের সাপোর্ট দিলে আশা করি নিরাপত্তা নিয়ে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবং আরেকটু বলে রাখি, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে সজাগ আছেন, সচেতন আছেন, ওনার তরফ থেকে বার্তা আছে, এবং হি ইজ ভেরি হ্যাপি যে এখানে শিক্ষার্থীরা তাদের নিজেরা নিজেদের মতো করে সেলফ রুলের ব্যাপারে দে আর সাফিসিয়েন্ট কোয়ালিফাইড এনাফ। এই বিষয়ে আরেকটা প্রশ্ন ছিল স্যার, আপনি বিগত 2 দিন আগে স্যার বিবিসি বাংলাতে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে স্যার আপনি বলেছেন যারা এই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল বিগত সময়ে আপনি তাদের নিরাপত্তা দিতে পারবেন না বা তাদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব না। তাহলে এই যে 600 জন যে শিক্ষার্থীগুলো স্যার অনিশ্চয়তা আছে, তাদের মধ্যে স্যার কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন যেটা করা হয়েছে স্যার, ওখানে কোনো তথ্য এসেছে যে তারা 600 জন স্যার ক্রিমিনাল অফিসের সাথে সম্পৃক্ত? এটা চলমান তদন্ত, এখনো শেষ নয়, 3 মাস সময় দেওয়া হয়েছে, তো ওনার তদন্ত চলমান আছে। ওনারা নিশ্চয়ই রিপোর্ট দিবেন, তার উপরে ভিত্তি করে, কারণ ওখানে দুটো ব্যাপার ঘটতে পারে আমার ধারণা। একটা হলো বিশ্ববিদ্যালয়ের করণীয়, আর এক হলো মানে রাষ্ট্রীয় পর্যায়ে করণীয়। সো আমার ধারণা ওনারা ওইভাবেই মতামত দিবেন, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের জুরিসডিকশনে থাকবে সেগুলো আমরা করব, আর যদি যেগুলো এরকম ক্রিমিনাল অফেন্স আসবে সেগুলো রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষার কোর্ট কাছারি আছে, তারা দেখবে। ঠিক আছে, আর এটা তো খুব স্বাভাবিক যে আমি ওখানে আরো একটা কথা বলেছি, সেটা আমি ও বলেনি, আমি বলছি, সেটা হলো যে স্বৈরাচারকে শিক্ষার্থীরা উৎখাত করেছে, যে কারণে উৎখাত করেছে, তাদের যারা সহযোগী ছিল তাদের ব্যাপারে শিক্ষার্থীদের সেম ক্ষোভ এখনো চলমান। সেই ক্ষোভ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো প্রক্রিয়াল টিমের ঢাল নাই। আমি এটা বলছি, আমরা প্রাথমিকভাবে শিক্ষক, আমরা পুলিশ না, আমাদের ঢাল নাই, তলোয়ার নাই, আমরা কিভাবে এদের নিরাপত্তা দিব? বিকজ দেয়ার আর পাবলিক সেন্টিমেন্ট এগেইনস্ট দেম। ঠিক আছে, কাজে এটা খুবই স্বাভাবিক। আমরা তো এই ব্যাপারে আর যে নিরাপত্তার কথা বলা হয়
সেই নিরাপত্তা আসলে 1-to-1 বিশ্ববিদ্যালয় কোনোভাবে কখনো দিতে পারে না। আমরা নিরাপত্তা, আমাদের নিরাপত্তা মিনিং হলো ক্লাস ঠিকমতো হয় কিনা, পরীক্ষা হয় কিনা, এই যে গান বাজনা হলে মেয়েরা থাকতে পারি কিনা, দিজ আর দ্য ব্রডার। কিন্তু 1-to-1 নিরাপত্তা দিয়ে তো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা প্রক্টর, এদের জন্য তো কখনোই সম্ভব না। স্যার আমরা চেষ্টা করলেও যে ছেলেদের ওখানে স্যার অন্তত 5 জন থাকতে পারে যারা স্যার এইগুলোর সাথে সম্পৃক্ত ছিল, তাহলে তারা যে পরীক্ষা দিতে পারছে না, তারা যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারছে না, এই বিষয়ে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি। আমরা কিন্তু যখনই এই অভিযোগগুলো আসছে প্রত্যেকটা ডকুমেন্টেড, বিভাগ থেকে যখন অভিযোগ আসছে, শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছে, চেয়ারম্যান এন্ডোর্স করেছে, আমি কিন্তু দুটো কাজ করেছি একসাথে। ওই আবেদনটা আমি কন্ট্রোলার অফিসকে পাঠিয়েছি যে থার্ড ভেন্যুতে পরীক্ষা কমিটির সভাপতির সাথে আলোচনা সাপেক্ষে থার্ড ভেন্যুতে পরীক্ষা নেওয়া যায় কিনা, আবার একই সাথে ওইটা পাঠিয়েছি ওই কমিটিতে। কাজেই পরীক্ষা আমরা নেয়ার জন্য অনেকেই দিয়েছেন, আমাদের আয়োজনে চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে 29শে সেপ্টেম্বর যে আইনটা হয়েছে, তারপরে আমরা সর্বশেষ যে পরীক্ষাটা নিলাম সেখানে যে অবস্থা দাঁড়িয়েছে, এরপরে ওর যদি পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেয়, তাতে ওকে অনিরাপদ করার জন্য আমন্ত্রণ জানানো। কারণ শিক্ষার্থীরা খবর পেয়ে যায়, কারণ যারা অভিযোগ করে তারা তো ওত পেতে আছে, খবর পেয়ে গেলে ওরা যে ওখানে ঘেরাও করে, ঘেরাও করার পরে ওকে বাঁচানোর জন্য আমাদেরকে পুলিশ ডেকে ওকে পুলিশের হাতে দিতে হয়। কারণ পুলিশ হলো তুলনামূলকভাবে বেশি নিরাপদ। তখন 50-60টা ছেলের হাতে একটা ছেলেকে তুলে দেওয়ার চেয়ে পুলিশের হাতে তুলে দেওয়া নিরাপদ। কাজেই আমরা দেখেছি আমাদের এই উদ্যোগের ফলে এই ছেলেটা বা মেয়েটা আরো অনিরাপদ হচ্ছে। আমরা বলছি ঠিক আছে, তারপর আমরা হাল ছেড়ে দিইনি। আমরা বলছি বিভাগীয় পর্যায়ে যদি ওই অভিযোগ, যারা অভিযোগ করছে তারা যদি তাদের সাথে বসে যদি একটা সমঝোতা করা যায়, তাহলে বাবা তোমরা এটা করো, আমরা এটাতে কোনো ইন্টারফেয়ার করব না। কারণ আমরা অফিসিয়ালিকে ইনভাইট করে এটা সংকটের মধ্যে ফেলে দিতে পারি না। ঠিক আছে, জি। ক্যাটাগরি নাই, আচ্ছা প্রস্তাব করো তোমরা, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারণ প্রক্টর তো একজনই, এটা মোটামুটি সুযোগ নাই, সহকারী প্রক্টর আসতে পারে একজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দাদা কথা বলার চেয়ে একবারে বার্তাটা দেওয়া খুব জরুরি। কারণ হলো এই বিষয়টা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং তোমরা সবাই শিক্ষার্থী, তারপরে তোমাদের আরেকটা পরিচয়, তোমরা সাংবাদিক, সবার মধ্যেই একটি উৎকণ্ঠা, ক্ষোভ আছে এবং এটা আমরা গত কয়েকদিন মোকাবেলা করেছি আমরা যোগদান করার পরেই। তোমরা জানো আমাদের সিন্ডিকেটের সর্বমোট 18 জন সদস্য আছেন, ইনক্লুডিং ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর্স ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে 18 জন সদস্যের মধ্যে 3 জন সদস্য আছেন মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন। সেই 3 জন সদস্য ইতিমধ্যে আমরা নতুন সদস্য পেয়েছি এবং এই সিন্ডিকেটের যে কম্পোজিশন, যারা এই সিন্ডিকেটে আছেন তাদের ব্যাপারে শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ আছে এবং তারা কিভাবে এই প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ ইত্যাদি নিয়ে অনেক ক্ষোভ আছে। আমরা বিভিন্ন রকম স্মারকলিপি পেয়েছি, আমাদেরকে ঘেরাও করা হয়েছে এবং খুব সঙ্গত কারণেই করা হয়েছে। আমার অফিসে এসছে, উপাচার্য মহোদয়ের অফিসে এসছে। আমরা অনলাইনে যখন মিটিং করেছি, দুটো জরুরি বিষয় ছিল। প্রথমত বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে, কারণ সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে। আমরা একাডেমিক কার্যক্রম চালু করবো, তখন সিন্ডিকেটের সিদ্ধান্তেই করার কথা। সেই জন্য আমরা একটা এজেন্ডায় জরুরি সিন্ডিকেট করেছিলাম অনলাইনে। তখনও অনেক প্রতিবাদ এসছে যে ওনারা কেন এই মিটিংয়ে আছেন। সো আমরা যখন সর্বশেষ অফলাইন মিটিং করলাম তখন আমাদের উপায় ছিল না, কারণ অনেক বিষয় পেন্ডিং আছে। বিশেষ করে যাদেরকে ডিন নিয়োগ দিয়েছেন উপাচার্য মহোদয়, তাদের 3 মাস, উপাচার্য 3 মাসের জন্য নিয়োগ দিতে পারেন। 3 মাস অতিক্রম হলে সিন্ডিকেটের অনুমোদন লাগে। এরকম অনেকগুলো বিষয় ছিল, আমরা সিন্ডিকেট মিটিং ডাকতে বাধ্য হয়েছিলাম। তো সেখানেও শিক্ষার্থীদের ব্যাপক প্রতিবাদ ছিল, আমাদের মিটিং রুমের কাছে এসে গেছেন। সো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেটা অসুবিধা ছিল সেটা হলো একটা আইনগত বাধ্যবাধকতা ছিল। বিশ্ববিদ্যালয় উপাচার্য বা প্রশাসন তারা সিন্ডিকেট মেম্বারদের বাদ দিতে পারেন না।
বিশেষ করে যারা নির্বাচিত হয়ে আসছেন বা বিভিন্ন ক্যাটাগরিতে আসছেন। কিন্তু এরপরেও আমরা শিক্ষার্থীদের বা শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও ব্যাপক প্রতিবাদ ছিল যে ওনারা যেহেতু ওনারা বিগত বছরগুলিতে এই নিপীড়ন নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিলেন, ওনারা থাকতে পারেন না। তো যে কারণে আমরা এটা প্রথমে আমরা 3 জন সিন্ডিকেট মেম্বার আমরা উপাচার্য মহোদয় মাননীয় চ্যান্সেলরের মনোনীত 3 জন আমরা পেয়েছি। এরপরে প্রশ্ন আসছে যে বাকি যারা আছেন শিক্ষক প্রতিনিধি বা অন্য তারা কেন থাকবেন। সো আমরা এই জন্য আইনি মতামতের জন্য আমরা আইনজীবীদের কাছে পাঠাই। তোমরা জানো যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে একটা ল রিভিউ কমিটি করেছে, সেখানে আমাদের আইন অনুষদের সাবেক ডিন, উনি এখন উপাচার্য হয়ে গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, উনি আছেন, নসরুল্লাহ ভাই এরপরে আছেন, এখন চেয়ারম্যান যিনি আইনে উনি আছেন, এবং সুপ্রিম কোর্টের 2 জন সিনিয়র অ্যাডভোকেট আছেন ওখানে। সো আমরা এরকম কোনো আইনগত থাকলে আমরা সেগুলো ওনাদের পরামর্শ নেই। সো ওনাদের কাছে এটা তুলে ধরার পরে ওনারা বেশ কিছু স্টাডি করে ওনারা একটা পর্যালোচনা ফলাফল দিয়েছেন। সেই ফলাফলটা আমি আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেকেছি। তোমাদের অনেক ধন্যবাদ আসার জন্য। ওনাদের অনেক পর্যবেক্ষণ আছে। ওনারা যেটা মূলত বলেছেন সেটা হলো 2টো ক্যাটাগরির ব্যাপারে ওনারা বলেছেন। একটা হলো ডিন এবং প্রভোস্ট ক্যাটাগরিতে যারা নির্বাচিত, ওনারা বলেছেন যেহেতু তারা ডিন এবং প্রভোস্ট থেকে পদত্যাগ করেছেন, কারণ এই পদগুলো রাখা হয় যে প্রতিনিধিত্বশীল হিসেবে, যে উনি ডিনদের প্রতিনিধিত্ব করছেন, উনি প্রভোস্টদের প্রতিনিধিত্ব করছেন, যেহেতু ওনারা পদত্যাগ করেছেন কাজে উনি এখন আর সিন্ডিকেটে কারো প্রতিনিধিত্ব করার সুযোগ নেই ওনার, যেহেতু উনি এখন ডিনও নেই সিন্ডিকেটও নেই। কাজে আইনত ওনাকে আর সিন্ডিকেট সদস্য হিসেবে সভায় আহ্বান না করলেও চলবে। ওনারা শব্দটা বলেছেন ইনএলিজিবল টু সিট ইন সিন্ডিকেট মিটিং বিকজ দে ডোন্ট রিপ্রেজেন্ট ডিনস অ্যান্ড প্রভোস্টস। ইনএলিজিবল বলেছেন, ঠিক আছে, এটা বলেছেন। কাজেই ওনারা ইনএলিজিবল ডিন ক্যাটাগরি এবং সিন্ডিকেট ক্যাটাগরি যা নির্বাচিত হয়ে আসছেন, প্রভোস্ট ক্যাটাগরিতে। দ্বিতীয় ইস্যু আসছে যারা শিক্ষক প্রতিনিধি আসেন, বিশেষ করে প্রভাষক ক্যাটাগরি, সহকারী অধ্যাপক ক্যাটাগরি, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি এবং অধ্যাপক ক্যাটাগরি। এই 4টা ক্যাটাগরির ব্যাপারে ওনারা একই মত দিয়েছেন। যিনি প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আসছেন তিনি এই মুহূর্তে যদি প্রভাষক না থাকেন, কারণ স্পিরিটটা হলো যে উনি প্রভাষকদের প্রতিনিধিত্ব করবেন, কাজেই তিনি যেহেতু প্রভাষক নেই, যিনি সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আসেন উনি যেহেতু সহকারী অধ্যাপক নেই, অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটাগরিতে যিনি আসেন উনি যেহেতু অ্যাসোসিয়েট প্রফেসর নেই, কাজেই তারাও এখন আর প্রতিনিধি নেই, কারণ ওনারা ওই পদে নেই। কাজেই প্রভাষক ক্যাটাগরি, সহকারী অধ্যাপক ক্যাটাগরি, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি তারা সিন্ডিকেট সভায় বসার জন্য ইনএলিজিবল because they no more represent the teachers of those category. ঠিক আছে, সো ওখানে গেল 2 জন, এখানে 3 জন, 5 জন। এখন এখানে অধ্যাপক ক্যাটাগরিতে একজন আছেন, যেহেতু উনি এখনো অধ্যাপক এবং উনি অধ্যাপক ক্যাটাগরি প্রতিনিধিত্ব করছেন, কাজেই উনি এলিজিবল মিটিং এ সিন্ডিকেট মেম্বার হিসেবে। কাজেই according to the recommendation of this law review committee, 5 members, those who don't represent till now as their category, in which category they are elected, so they are ineligible to sit in syndicate meeting.